দেখার পর ভয় বাপ বাপ বলে পিছন দিকে পালাবে। তুমি ডাকবে ভয় আয় 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 আমার কাছে আয়, তাও ভয় তোমার কাছে আসবে। ভয় বাপ বাপ বলে পিছন দরজা দিয়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি কিছু স্ট্র্যাটেজি, কিছু টিপস, কিছু টেকনিক যদি মেনে চলো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি টেস্টে যদি তোমার কিছু প্রিপারেশন নাও থাকে তাও অ্যাটলিস্ট পাস করে যাবে। একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা ঠিক মতন সুযোগ সুবিধাটুকু পায়নি। আরে লড়াই করবার জন্য আমার হাতে তো একটা অস্ত্র প্রয়োজন, লড়াই করবার জন্য আমার হাতে অ্যাটলিস্ট একটা তো তরোয়ালের প্রয়োজন। সেই তরোয়ালটুকু যারা পায়নি, যারা চেয়েছিল একটা ভালো রেজাল্ট করবে, যারা চেয়েছিল একটা ভালো ফল করে নিজের মাকে বা বাবাকে গিফট করবে, কিন্তু সুযোগ সুবিধা তাদের কাছ থেকে এটা কেড়ে নিয়েছে। স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য কিছু কথা বলতে এসেছি। তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছো যারা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছো, ভাবছো যে মাধ্যমিকের অঙ্কের মতন একটা সাবজেক্ট, একটা ভয়ানক সাবজেক্টে আমি কিভাবে রেজাল্ট করব, কিভাবে আমি মাধ্যমিকে অঙ্কের মতন একটা সাবজেক্টে অ্যাটলিস্ট পাস করব। যারা এই টেনশনে আছো, যারা এই ভয় পাচ্ছ, তাদের জন্য এই ভিডিও। এই ভিডিও দেখার পর ভয় বাপ বাপ বলে পিছন দিকে পালাবে। তুমি ডাকবে ভয় আয় 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 আমার কাছে আয়, তাও ভয় তোমার কাছে আসবে না। ভয় বাপ বাপ বলে পিছন দরজা দিয়ে পালিয়ে যাবে এই ভিডিওটা দেখবার পর। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি কিছু স্ট্র্যাটেজি, কিছু টিপস, কিছু টেকনিক যদি মেনে চলো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি টেস্টে যদি তোমার কিছু প্রিপারেশন নাও থাকে তাও অ্যাটলিস্ট পাস করে যাবে। সেই পাস করানোর টেকনিকটা বলবার জন্যই আজকের আমার এখানে আসা। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবে। তোমাদের মধ্যে অনেকে ফাঁকিবাজি করেছো, অনেকে পড়াশোনাটাকে সিরিয়াসলি নাওনি সারা বছর। ফ্রি ফায়ার, গেম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আলতু ফালতু কোনো কারোর সাথে চ্যাটিং, হ্যাঁ, প্রেম, আর কারোর না কারোর সাথে গপ্প, চ্যাটিং, হ্যাঁ, বেকার সময় নষ্ট, ইনস্টাগ্রাম হাবি জাবি জায়গাতে সময় নষ্ট করেছো। কেউ গেম খেলে সময় নষ্ট করেছো, কেউ অনেক বাজেভাবে সময় নষ্ট করেছো। এটা একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে। কিছু ক্যাটাগরি স্টুডেন্ট আছে সারা বছর পড়েছে প্রচুর পরিমাণে, কিন্তু যখন এখন কোশ্চেন সলভ করছে বা এখন বাড়িতে কোনো স্যারের কাছে পরীক্ষা দিচ্ছে বা কোনো জায়গাতে পড়ছে, কোশ্চেন ঠিকভাবে হচ্ছে না, পারছে না, হেরে যাচ্ছে। আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা ঠিক মতন সুযোগ সুবিধাটুকু পায়নি। আরে লড়াই করবার জন্য আমার হাতে তো একটা অস্ত্র প্রয়োজন, লড়াই করবার জন্য আমার হাতে অ্যাটলিস্ট একটা তো তরোয়ালের প্রয়োজন। সেই তরোয়ালটুকু যারা পায়নি, যারা চেয়েছিল একটা ভালো রেজাল্ট করবে, যারা চেয়েছিল একটা ভালো ফল করে নিজের মাকে বা বাবাকে গিফট করবে, কিন্তু সুযোগ সুবিধা তাদের কাছ থেকে এটা কেড়ে নিয়েছে। তার বাবার বা মায়ের হয়তো সামর্থ্য হয়নি তাকে ভালো টিউশন দেওয়ার, হয়তো ফিজের অভাবে সে পড়তে পারেনি, হয়তো হতে পারে সে পড়তে চেয়েছিল কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়তে পারিনি। অনেকে বলবে স্যার এরকম ঘটনা ঘটে, প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়তে পারিনি। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। আমার সামনে, আমার চোখে দেখা এরকম ঘটনা ঘটেছে। যখন কিছুদিন আগে বিশাল বন্যা হলো, দানা ঝড়ের আগে যে ঝড় এলো, বন্যা হলো, বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হলো, প্রচুর স্টুডেন্টের ঘর বাড়ি ভেসে গেছে। প্রচুর স্টুডেন্ট তার বাবা মাকে নিয়ে পথে বসেছে। প্রচুর স্টুডেন্ট তাদের বইপত্র হারিয়েছে। প্রচুর স্টুডেন্ট নিজেদের সমস্ত সম্পদ হারিয়েছে। সম্পদ বলতে টাকা পয়সা নয়, সম্পদ বলতে তার কাছে থাকা শিক্ষা,
তার কাছে বানানো দিনের পর দিন, রাতের পর রাত জেগে পরিশ্রম করে গড়ে তোলা সেই নোটসগুলোকে হারিয়েছি। এরকম আমি প্রচুর স্টুডেন্টের থেকে পেয়েছি। কিছু স্টুডেন্টকে আমি আমার তরফ থেকে সাহায্যও করেছি। খুব সাহায্য যে বেশি কিছু করতে পেরেছি তা নয়, কিন্তু কিছুটা পরিমাণে সাহায্যও করেছি, চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানো। তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এক, যারা সারা বছর ছ্যাবলামো মেরে করেছে সময় নষ্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেয়েদের সাথে চ্যাটিং, বাজে কোনো কাজ, গেম খেলা, বেকার সময় নষ্ট। দুই নাম্বার টাইপের স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি পরিশ্রম প্রচুর করেছে, বাট ঠিকঠাক হচ্ছে না, বারবার যেন দেওয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে, লড়াই করার আর সাহায্য পাচ্ছে না, কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমার যখনই মনের কনফিডেন্স ডাউন হয়ে যাবে, যখনই তুমি হেরে যাবে, যখনই তোমার দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তুমি ভাববে কিছু উচ্চ পর্যায়ে থাকা মানুষের কথা, যেমন বিরাট কোহলির কথা, যেমন রোহিত শর্মার কথা। লাস্ট কিছু ম্যাচ দেখো তো ইন্ডিয়ার, রোহিত শর্মার পারফরমেন্স দেখো, বিরাট কোহলির পারফরমেন্স দেখো, বা তার আগেও যখন মাঝখানে মনে আছে প্রায় 1.5 থেকে 2 বছর মতন বিরাট কোহলির প্রায় পারফরমেন্স পরের পর খারাপ যাচ্ছিল, অনেকে মনে করেছিল সে বোধহয় হারিয়ে গেছে, বিরাট কোহলি শেষ। এই রিসেন্ট যে নিউজিল্যান্ডের সাথে সিরিজটা গেল, এই খেলা দেখার পর অনেকে বলছে বিরাট কোহলি শেষ, বিরাট কোহলি আর নেই, বিরাট কোহলি হারিয়ে গেছে, বিরাট কোহলি আর সেই খেলা কোনোদিন খেলে উঠতে পারবে না, ওর দ্বারা আর হবে না, বিরাট কোহলি শেষ হয়ে গেছে। আসলে কি জানো তো, মানুষ এরকমই হয়, তুমি একটা ভুল করো, তোমার ভুল জায়গাটাকে মানুষ বারবার তোমার ভুলটাকে আইডেন্টিফাই করে, ভুলটাকে বারবার খোঁচা মারে। তোমার ভালো 100টা কাজ করো, সেই 100টা কাজ মানুষ দেখে না। তুমি আজকে 100খানা ভালো কাজ করো, ছোট্ট একটা লাইফে ভুল করে দাও, ছোট্ট একটা কাউকে কোনো কটু কথা বলে দাও, ছোট্ট একটা কারোর সাথে খারাপ ব্যবহার করো, মানুষ বারবার ওই জিনিসটাকে হাইলাইটেড করবে। বিরাট কোহলি এতগুলো ম্যাচে ভালো পারফরমেন্স করলো, সেটা মানুষ দেখছে না। নিউজিল্যান্ডের সিরিজের সাথে কোথায় কয়েকটা ম্যাচে আউট হয়ে গেছে, তাড়াতাড়ি অল্প রানে আউট হয়ে গেছে, বা কোনো ম্যাচে ঠিক করে ফুল টাচ বল মিস করে বোল্ড হয়ে গেছে, এই জিনিসটা মানুষ দেখছে। তোমার ভুল ধরার জন্য না 1000টা মানুষ দাঁড়িয়ে আছে। তুমি যখনই সাকসেসফুল হবে, তোমার ভুল ধরবার জন্য 1000টা মানুষ দাঁড়িয়ে আছে, কিভাবে তোমার একটা ভুল পেয়ে যায় আর ওইটা নিয়ে বারবার মশলা তৈরি করে। তুমি একটা কথা ভাবো, 2013 সালে চেন্নাই এক্সপ্রেস বোধহয় সম্ভবত বেরিয়েছিল শাহরুখ খানের। তার আগে কিছু সিনেমা, মানে তার আগে সিনেমা হিটই ছিল শাহরুখ খানের মোটামুটি। 2013 সালের পর থেকে এই 2024 সাল 23 সালে হবে জওয়ান বেরোনোর আগে একটা সিনেমা বেরোলো শাহরুখ খানের, পাঠান। ঠিক পাঠানের আগে পর্যন্ত শাহরুখ খানের যা যা সিনেমা বেরিয়েছে, তুমি চিন্তা করে দেখো, শাহরুখ খানের প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছে। কিছু সিনেমা ভালো হয়েছে, বাট বক্স অফিসে ফ্লপ হয়েছে। আজকে স্টোরিগুলো আমি কেন বলছি, জ্ঞান দেওয়ার একটাই কারণ, যে তোমাদেরকে আমি সঠিক দিশা দেখাতে চাই, সঠিক পথ দেখাতে চাই। 2013 সালে চেন্নাই এক্সপ্রেসের পর থেকে শুরু করে আপ টু তোমার পাঠান সিনেমার আগে পর্যন্ত যে টাইম পিরিয়ডটা না, প্রায় 10 বছরের কাছাকাছি টাইম পিরিয়ড, এই টাইমটাতে শাহরুখ খানের পরপর সিনেমা ফ্লপ। কেউ কেউ তো বলা শুরু করেছিল বুড়ো হয়ে গেছে, এ আর পারবে না, অভিনয় ভুলে গেছে, হেরে গেছে, এর দ্বারা আর হবে না, এ হয়তো শেষ শাহরুখ খান, ওর আর ইন্ডাস্ট্রিকে দেওয়ার মতন আর কিছু নেই, যেটা এখন বিরাট কোহলিকে বলছে। ইন্ডিয়ান ক্রিকেটকে দেওয়ার মতন আর নাকি বিরাট কোহলির কাছে কিছু নেই। বিরাট কোহলি নাকি শেষ, রোহিত শর্মা নাকি শেষ, শাহরুখ খান নাকি শেষ ছিল। যখন মানুষ ব্যর্থ হয়, ভুল ধরবার জন্য এরকম ভোরে লোক দাঁড়িয়ে থাকে, যারা এই জিনিসটা তোমার সামনে করবে এবং করার চেষ্টা করবে। তুমি একটা কথা চিন্তা করো, ওই প্রত্যেকটা লোকের বুকে জুতোর বাড়ি মেরে দেখিয়ে দিয়েছে শাহরুখ খান। যখন পাঠান জওয়ান পরপর দুটো ব্লকবাস্টার হিট গেল,
1000 কোটির ওপর সিনেমার ইনকাম হলো, সম্ভবত 1000 কোটির ওপর, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, প্রায় 1000 কোটির ওপর ইনকাম গেছে। তখন আবার সবাই বলে না 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 না, আমি তো জানতাম ওর মধ্যে ট্যালেন্ট ছিল, ও তো পারবে, আমি তো জানতাম হবে। ভাই এখন কেন ঘুরে যাচ্ছিস ইয়ার, এখন কেন ঘুরে যাচ্ছিস? হেটার্সদের মুখে না জুতোর বাড়ি মারাটা অভ্যাস করো। তুমি আজকের বছরের পর বছর ধরে তুমি রেজাল্ট ভালো করে এসছো, তুমি 5-এ 6-এ 7-এ 8-এ ভালো রেজাল্ট করেছো, কোনো একটা বছর তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, লোকে ঠিক ওই জায়গাটাকেই তোমাকে হাইলাইটেড করবে। সোমনাথ স্যার 100খানা অঙ্ক এসে ক্লাসের মধ্যে করাচ্ছে, একটা অঙ্ক হয়তো একটু সিলি মিস্টেক করে বসেছে। এত বছর ধরে সোমনাথ স্যার পড়াচ্ছে, প্রায় 2024 সাল হয়ে গেল, প্রায় 15-16 সাল থেকে পড়াচ্ছে, এত বছর ধরে পড়াচ্ছে, এত কিছু ঠিক করেছে, একটা দুটো হয়তো সিলি মিস্টেক হয়ে গেছে, লোকে সেই জায়গাটা হাইলাইটেড করবে, স্যার এই জায়গা ভুল করে ফেলেছে, এই জায়গা ভুল করেছে। আরে কেন করে জানো? সাধারণ লোকের ভুল কেউ ধরে না, যারা সেলিব্রিটি হয়, যারা বাপ হয়, তাদের ভুল ধরে। লোকে ভুল শাহরুখ খানের ধরবে, সে 10টা সিনেমা হিট করলো, একটা ফ্লপ করলো, ওটা ধরবে। ইন্ডিয়ার যে ক্রিকেট টিম, সেই ক্রিকেট টিম টেস্টে যখন হেরে যায় তখন লোকে চর্চা করে, বাংলাদেশ হারলে কিন্তু অত চর্চা হয় না, বা আদার্স কোনো টিম যদি হারে সেটাকে নিয়ে কিন্তু অত চর্চা হয় না। কেন বলো তো? কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিম সাকসেসফুল। আজকে বিরাট কোহলি 0 রানে আউট হয়ে গেলে লোকে 10 বার চর্চা করবে সেটাকে নিয়ে, যে বিরাট কোহলি দেখো নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারিনি। কিন্তু বিরাট কোহলির জায়গাতে যদি অন্য একটা সাধারণ কোনো প্লেয়ার আউট হয়ে যায় তখন কিন্তু তাকে নিয়ে চর্চা হবে না। তাহলে মানুষ ভুল কার ধরে, মানুষ ছোট কাকে করে? যে জীবনে সাকসেসফুল হয়, যে জীবনে একটা উচ্চতায় পৌঁছায়, মানুষ তাকে নিয়ে চর্চা করে। খান স্যারের একটা ভুল নিয়ে মানুষ দিনের পর দিন চর্চা করে গেছে, দেখবে এখনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও প্রচুর পাবে, লিখবে সার্চ করবে পাবে প্রচুর। মানুষ তোমার ভুল ধরবার জন্য দাঁড়িয়ে আছে। তুমি একটা ছোট মিস্টেক করো, তুমি একটা ছোট ভুল করো, তোমাকে ধরবার জন্য দাঁড়িয়ে আছে, কারণ তুমি সাকসেসফুল। সেরকম ভাবে তোমার গোটা ইয়ারে, গোটা 10 বছরের কেরিয়ারে, 10 বা 15 বছর যতদিন ধরে তুমি পড়াশোনা করছো, তুমি যতদিন ধরে তুমি পড়াশোনা করছো, তুমি হয়তো প্রত্যেক বছর রেজাল্ট ভালো করেছো, কোনো একটা বছর তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, মানুষ সেটাকে নিয়ে হাইলাইটেড করবে। তুমি হয়তো গোটা সেমিস্টার ভালো রেজাল্ট করেছো, তুমি হয়তো গোটা বছর ভালো রেজাল্ট করেছো, কোনো একটা পরীক্ষা দিতে গিয়ে তোমার হয়তো খারাপ হয়ে গেছে, মানুষ সেটাকে নিয়ে হাইলাইটেড করবে। সুতরাং আমি একটাই কথা তোমাদেরকে বলবো, কম্প্যারিজন তোমার সাথে কখনো কারোর করবে না। চাঁদের সাথে না সূর্যের কখনো কম্প্যারিজন হয় না। যখন তাদের সময় হবে তখন তারা সাইন করবে, তখন তারা উজ্জ্বল হয়ে জলজল করে তারা জ্বলবে। সূর্যের সাথে চন্দ্রের কখনো কম্প্যারিজন হয় না। সূর্য যেরকম দিনের বেলায় তাকে সাইন করে, দিনের বেলায় উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, চন্দ্র কিন্তু রাত্রিবেলাতে আমরা চন্দ্রের মধ্যে আলো দেখতে পাই, চাঁদের আলো আমরা পাই। যখন যার দরকার হয় তখন সে সাইন করে। তুমি তোমার সাথে কারোর কম্প্যারিজনে যেও না, কারোর কম্প্যারিজন তোমার দরকার নেই। তুমি শুধু লড়াই করো, তুমি শুধু তোমার বেস্টটা দাও। আরে গীতাতেই তো আছে, কর্ম কিয়ে যা ফল কি আশা মত কর। তুমি তোমার কর্ম করে যাও, ফলাফলের ওপর তোমার ধ্যান দিতে হবে না, তুমি তোমার বেস্ট দিয়ে পরিশ্রম করো। আজকে এত কথা আমি কেন বলছি? আমি বলছি একটাই কারণে বলছি, তুমি আজকে টেস্ট পরীক্ষা দিয়ে আসবে, টেস্ট পরীক্ষা দিয়ে আসার পর যাদের প্রিপারেশন মোটামুটি ভালোই প্র্যাকটিস করেছিলে বাট হয়নি ঠিকভাবে, বা যারা হয়তো সারাটা বছর মানে ঠিকভাবে সুযোগ সুবিধাটা পাওনি, লোকে এই জায়গাটা দেখবে না। তোমার যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে তুমি গেছো সেটা লোকে দেখবে না, তোমার আলটিমেট রেজাল্টটা লোকে দেখবে। তোমার আলটিমেট রেজাল্ট তুমি কি করতে পারছো সেটা তোমার লোকে দেখবে। সোমনাথ স্যার সারাদিন পড়ায়, সারাদিন অফলাইনে পড়ায়, সারাদিন সকালবেলা 7টা থেকে 9টা, একটা 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, তারপরে মাঝখানে শুধু খেতে আসে বাড়িতে, তাও খেতে পায় না যদি দূরে যায়, তারপর 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, টানা সারাদিন পড়ায়, তারপর 12টার পর ফের ভিডিও রেকর্ডিং করে। সেগুলো লোকে দেখে না। এত কিছু ঠিক করতে গিয়ে জীবনে হয়তো যদি ছোট কোনো একটা ভুল করে বসে, লোকে সেটাকে নিয়ে হাইলাইটেড করে। তোমার ক্ষেত্রে সেই জিনিসটা হয়, সেই জিনিসটাই হয়। আমি তোমাকে একটা কথা বলবো, কারোর কথায় কান না দিয়ে
তুমি যে এই যে টেস্ট পরীক্ষা দিয়ে আসবে, হতে পারে তোমার রেজাল্ট খারাপ হলো, হতে পারে তোমার পারফরমেন্স ভালো হয়নি, তোমার রেজাল্টটাকে নিয়ে লোকে বারবার বারবার মজা করবে। জানো তো এই রেজাল্ট খারাপ হলে তোমার থেকে বেশি কষ্ট কে পাবে? তোমার বাবা মা পাবে। আজকে তোমার স্কুলে তোমার হয়তো প্রশ্ন কঠিন হয়েছে, বা হয়তো তোমার সারা বছরের প্রিপারেশন ঠিকঠাক হয়নি, তুমি একটা রেজাল্ট খারাপ করে আসো, তোমার বাবা মাকে শুনতে হবে কথা, তোমার ভাল লাগবে তো তখন? টেস্ট পরীক্ষাতে তুমি ধরো রেজাল্ট খারাপ করে বসলে, টেস্ট পরীক্ষাতে তোমার ধরো রেজাল্ট খারাপ হয়ে গেল, স্কুলে তোমাকে হয়তো অ্যালাউ করে দেবে, কিন্তু গার্জেন কল তো তোমার হবে। আর যখন গার্জেন কল হবে, অপমানটা কে শুনবে? তোমার বাবা মা শুনবে। তুমি কি চাও সেই বাবা মা যে তোমার জন্য এত পরিশ্রম করে, এত খাটে, এত তোমার জন্য করে, তারা আজকে তোমার হয়ে খারাপ কিছু শুনুক? আমার মনে হয় না। তাই জন্য শেষ মুহূর্তটুকু না তুমি ছেড়ো না, তুমি লড়াই করতে ভুলে যেও না। তোমাকে তোমার রেজাল্ট খারাপের পরে অনেকে খারাপ কথা বলবে, দেখিয়ে দিও। এখন যদি তোমার হাতে কোনো অপশান নাও থাকে, অ্যাটলিস্ট পাস কিভাবে করতে হয় সেইটুকু আমি তোমাকে দেখাচ্ছি রাস্তা। আরে সোমস ক্লাসরুমে সোমনাথ স্যার সবসময় তোমাদের পাশে আছে, সব সময় তোমার পাশে। তোমার আশেপাশের লোকজন থাকবে না, তোমার পাশে তোমার হেটার্সরা থাকবে না, তোমার পাশে তোমার প্রতিবেশীরা থাকবে না, তোমার পাশে তোমার আত্মীয় স্বজন থাকবে না। কিন্তু সোমনাথ স্যার, সে আগেও ছিল, এখনও আছে। যতদিন পর্যন্ত ভগবান এই মানুষটাকে পৃথিবীর মধ্যে রেখে দেবে না, ততদিন পর্যন্ত তোমাদের জন্য লড়াই করে যাব। এই জীবনটা তো তোমাদের জন্যই উৎসর্গ করেছি। রাত 2টো, 2:30, 3টে অবধি ভিডিও বানাই, লাইভ ক্লাস নিই। জীবনটা তোমাদের জন্যই, তোমাদেরকেই সমর্পিত করেছি। নিজের বলে কিছু নেই, বাড়ির লোককেও সময় দিই না, কাউকে সময় দিই না। শুধু তোমরা পাশে থেকো গো, আর কিছু চাইবো না, এটুকুই চাওয়ার আছে আমার। চলো আজকের মোটামুটি ক্লাসের কিছু প্ল্যানিং বলবো, কিছু ম্যাথামেটিক্স নিয়ে কিছু আইডিয়া দেব, কিছু চ্যাপ্টার বাদ করা শেখাবো। অল্প পড়বো, কিন্তু অ্যাটলিস্ট পাস মার্কসটা তুলতে পারবো, সেই টেকনিকটা বলবো, একটু শুনবে মন দিয়ে। প্রথমে দেখো চলে আসি বীজগণিতে। এই কটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে, এই কটা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এর মধ্যে এই 5খানা চ্যাপ্টার রয়েছে। আমি তোমাকে বলবো, তুমি যদি ঠিকঠাকভাবে পেপার অ্যানালাইসিস করে থাকো লাস্ট 5 বছরের, 10 বছরের, বা টেস্ট পেপার যদি করো, তুমি দেখবে যে পরীক্ষার যা প্রশ্ন হয় সেটা 1.1 থেকে বলতে গেলে প্রায় হয়ই না। 1.2, 1.3, 1.4, 1.5 থেকে হয়। তুমি দেখবে সবসময় 2টো করে প্রশ্ন থাকে, যে কোনো একটা করতে হয়। আমি তোমাকে প্রেফার করব 1.3 আর 1.4 এর যে পার্টটা রয়েছে, এটা একটু কঠিন। ভাষার অঙ্ক থাকে, ছেলেমেয়েরা ভাষাই বুঝতে পারে না, অঙ্ক করতে পারে না, এগুলো তাদের কাছে কঠিন লাগে। তুমি প্রথমেই এই পার্টটাকে বাদ করে দাও। জাস্ট 1.2 এর দেখবে সমাধান করি ছোট ছোট অঙ্ক থাকে, জাস্ট এরকম টাইপের অঙ্ক থাকে না, এই যে x প্লাস 1/x ইজিক্যাল টু 1 12 পূর্ণ 1/12 এরকম দিয়ে দেয়, দিয়ে x এর মান বার করতে দেয়। 1.2 তে এরকমই অঙ্ক থাকে। এই অঙ্কগুলো ইজি লাগে তোমাদের কাছে, সমাধান করি অঙ্কগুলো, এই অঙ্কগুলো তুমি করো। 1.5 যে চ্যাপ্টারটা রয়েছে, ওখানে আলফা বিটা রিলেটেড প্রশ্ন থাকে, এই অঙ্কগুলো তুমি করো। তুমি জাস্ট 1.5 করো, 1.2 করো। দেখো 2টো অধ্যায় করবে, দেখবে এর থেকে একটা প্রশ্ন কমন পাবে, এর থেকে একটা প্রশ্ন কমন পাবে, যেটা ইচ্ছা হবে তুমি করে দিয়ে আসবে। দেখা গেল তোমার স্কুল খুব বদমাইশি করেছে তোমার সাথে, 1.5 থেকে কোশ্চেন দেয়নি, তাহলে ওদেরকে কনফার্ম 1.3 বা 4 থেকে একটা প্রশ্ন দিতে হবে, আর একটা 1.2 থেকে দিতে হবে। তুমি তো 1.2 করেই যাচ্ছ, তুমি 1.2 করে দেবে। 1.34 তোমার করাই দরকার নেই। জাস্ট 2টো টপিক করবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। 1.2 করো, 1.5 করো, 2টো টপিক জাস্ট পড়ে যাবে। আশা করা যায় তোমার রেজাল্ট, তোমার এখান থেকে 3 মার্কস ছাড়া যাবে না। বোঝাতে পারলাম? 3 মার্কসের আর একটা প্রশ্ন হয় করণী থেকে আর ভেদ থেকে। করণী থেকে ভেদ থেকে, করণীর একটা কোশ্চেনের সাথে ভেদের একটা প্রশ্নের অর পড়ে। তোমার উচিত করণী আর ভেদের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টারকে, তোমার যদি সারা বছর পড়াশোনা ঠিকঠাকভাবে না হয়, যে কোনো একটা চ্যাপ্টারকে ভালোভাবে প্র্যাকটিস করা, যে কোনো একটা চ্যাপ্টারকে।
এবার ব্যাপারটা হলো স্যার আমি কোনটা ভালোভাবে প্র্যাকটিস করব। এটার মধ্যে আমি তোমাকে বলতে পারি যে করণী আর ভেদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টের করণী চ্যাপ্টারটাকে ইজি লাগে, তো এটা করো, ভেদ বাদ করে দাও, ভেদ করতে হবে না, বাদ করে দাও, ভেদ করো না, তাহলে তোমার দেখো চ্যাপ্টার কমে গেল। এখানে এখান থেকে একটা তুমি 3 পেয়ে গেলে, এখান থেকে তুমি একটা 3 পেয়ে গেলে, 6 মার্কস তুমি পেয়ে গেলে। একটা চ্যাপ্টার করছো করণী থেকে। করণীর মধ্যে আবার কোন চ্যাপ্টারটা করলে পরীক্ষা কোশ্চেন আসে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। 9.3 বলে যে অধ্যায়টা রয়েছে, মানে থার্ড যে চ্যাপ্টারটা, সেটার এমসিকিউ আর সেটার কোশ্চেনগুলো করবে, ওই চ্যাপ্টার থেকেই প্রশ্ন পড়বে তোমাদের পরীক্ষাতে। আর এখান থেকে জাস্ট 1.2 আর 1.5 করবে। অল্প পড়া, চ্যাপ্টার কম, আমরা নাম্বার ভালো পাবো। ভেদ আমরা করছি না। অনুপাত সমানুপাতের মধ্যে জাস্ট 5.3 থেকে পড়ো, 5.2 পড়তে হবে না, 5.1 পড়তে হবে না, আর এই চ্যাপ্টারটা পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে একটা অন্তত 3 মার্কসের প্রশ্ন হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে একটা 3 কভার হয়ে যাবে। জাস্ট তোমাকে 5.3 অঙ্কগুলো করতে হবে। এর মধ্যে থেকে ক্রমিক সমানুপাতি রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? তাহলে এই বীজগণিতের মধ্যে থেকে দেখো তোমার চ্যাপ্টার কমিয়ে দিলাম, অথচ তোমার কোনো মার্কসই ছাড়া গেল না। তুমি আরামসে 9 মার্কস এই 3টে চ্যাপ্টার থেকে করে ফেলতে পারলে। বুঝতে পারলাম? ঠিক এই প্ল্যানিং এ পরের যে মানে সেকশনটা রয়েছে অর্থাৎ পরিমিতি, এটাকে আমরা করব। এখানে ঘনবস্তু মানে হচ্ছে সবকটা চ্যাপ্টারের মিক্সচার দেওয়া থাকে ঘনবস্তুতে, বেশিরভাগ স্টুডেন্ট পারেই না, ঘনবস্তু বাদ দাও। শঙ্কু গোলক তোমার কাছে নিশ্চয়ই ইজি লাগে, শঙ্কু করো আর গোলক করো। চোঙ আর আয়তঘনের মধ্যে থেকে, চোঙ আর আয়তঘনের মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার করো, যে কোনো একটা চ্যাপ্টার করো, চোঙ বা আয়তঘনের মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার করো। তবে হ্যাঁ, এই প্যাটার্নে যদি করো তোমার কিন্তু একটা 4 মার্কস ছাড়া যেতে পারে, এটা কনফার্ম। কারণ ধরো তুমি যদি ধরো আয়তঘন করলে আর ওরা প্রশ্ন ঘনবস্তু থেকে আর চোঙ থেকে দিয়ে দিল দুটো প্রশ্ন, তাহলে তোমার একটা প্রশ্ন ছাড়া যাবে। তবু যদি তোমার প্রিপারেশন ভালো না থাকে, যেহেতু পরিমিতির সাইডটা কঠিন আছে, তুমি তোমার সাইডটা যেহেতু পরিমিতির সাইডটা যেহেতু কঠিন আছে, তুমি রিস্ক নিতে পারো একটা। আমি যেটা বললাম, শঙ্কু গোলক দেখবে খুব ছোট ছোট চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, আমার ভিডিও আছে, দেখবে, দেখে কমপ্লিট করবে শঙ্কু গোলক। আর আয়তঘন আর চোখের মধ্যে থেকে একটা চ্যাপ্টার যে কোনো করবে, তোমার কাজ মিটে যাবে। এখান থেকে মোটামুটি বলা যায় 4 বা 8 মতো তুমি পেয়ে যেতে পারো। 4 তো কনফার্মই পাবে, 8ও তুমি পেয়ে যেতে পারো। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এটা রিস্ক, এটা লাকের উপর ডিপেন্ড করে। তো এভাবে করলে আশা করি তুমি পেয়ে যাবে। নেক্সট আমি চলে আসবো তোমার কাছে হচ্ছে রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞানের 3-4টে চ্যাপ্টারই সহজ, কিন্তু এই ওজাইভ চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টের কঠিন লাগে, তুমি বাদ দাও, এটা তোমাকে করতেই হবে না, এটা তুমি বাদ করে দাও। এই চ্যাপ্টার লাগবে না তোমায় করতে, গ্রাফ থাকে, অনেক সময় পারে না ছেলেমেয়েরা, দরকার নেই, ওজাইভ বাদ করো না। কেন করছো ওজাইভ? জাস্ট গড় করো, মধ্যমা করো, সংখ্যাগুরু মান করো, গল্প শেষ। গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান আর মধ্যমা তো মারাত্মক ইজি, আর গড়ও ইজি। এই 3টে টপিক করে যাও। আরে ওদেরকে তো 2টো প্রশ্ন তোমাকে দেবে, 2টো প্রশ্ন তোমাকে করতে হবে, 4 দুগুণে 8 করতে হবে। 3টের মধ্যে মনে হয় 2টো করতে হয়। তো ওরা 3টে কোশ্চেন যদি দেয়, মনে করলাম তোমার লাক খুব খারাপ, একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দিয়েছে, একটা এখান থেকে দিয়েছে, একটা এখান থেকে দিয়েছে, কি আসে যায়? আমি প্রথম 2টো করে রেখেছি, প্রথম 2টো কোশ্চেন করে দিয়ে চলে আসবো। আর কি করবে ভাই, ও অল্টারনেট যেভাবেই করুক না কেন, যদি ওজাইভ থেকে একটা কোশ্চেনও দেয়, ওকে তো বাকি 2টো প্রশ্ন হয় সংখ্যাগুরু মান নয়তো মধ্যমা থেকে দিতে হবে, হয় সংখ্যাগুরু মান নয়তো মধ্যমা থেকে দিতে হবে। আমি তো 1, 2 আর 4 করে যাচ্ছি, পেরেই যাবো। এই চ্যাপ্টারগুলো ইজি আছে, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান করবে, তোমার 4 দুগুণে 8 কনফার্ম পেয়ে যাবে। ওজাইভ বাদ দিলেও তুমি 4 দুগুণে 8 পাবে কনফার্ম। যদি আমি মনে করলাম তোমার লাক খুব খারাপ, ওরা ওজাইভ থেকে একটা প্রশ্ন দিয়েছে, যদিও দেয় ওজাইভ থেকে প্রশ্ন, বাকি 2টো প্রশ্ন ওদেরকে হয় গড় মধ্যমা থেকে দিতে হবে, নয়তো গড় সংখ্যাগুরু মান থেকে দিতে হবে, নয়তো মধ্যমা সংখ্যাগুরু মান থেকে দিতে হবে। যেখান থেকেই দিক না কেন তুমি 2টো কোশ্চেন পারবে, কারণ তুমি 1, 2 আর 4 নাম্বার চ্যাপ্টারটা পড়ছো। দেখো সিলেবাস কতটা কমিয়ে দিলাম তোমার কাছে, হেল্প হচ্ছে তো তোমার? এবার দেখো নেক্সট চলে আসি হচ্ছে পাটিগণিত। পাটিগণিতে একটা চ্যাপ্টার থেকে জেনারেলি সবসময় প্রশ্ন হয়, সেটা হচ্ছে অংশীদারি কারবার। এই চ্যাপ্টারটার সাথে যে কোনো একটা করো, হয় চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি করো, নয়তো সরল সুদ কষা করো, যে কোনো একটা করো। অংশীদারি কারবার করো, তার সাথে এই 2টোর মধ্যে যে কোনো এই 2টো চ্যাপ্টার করতে পারো, অথবা সরল সুদ কষা করতে পারো। অনেকের কাছে শুনেছি অংশীদারি কারবার কঠিন লাগে। এবার যাদের কাছে অংশীদারি কারবার কঠিন লাগে তাদেরকে আমি প্রেফার করব, তোমরা তাহলে সরল সুদ কষা
আর এই দুটো চ্যাপ্টার করে নাও। আরে এই দুটো চ্যাপ্টার একটাই চ্যাপ্টার হিসাব মতো, একটাই সূত্র, ওই একটা সূত্র দিয়ে সব অঙ্ক হয়। চক্রবৃদ্ধি সুদ আর সমারবৃদ্ধি একটাই সূত্র, ওইটা দিয়ে সব অঙ্ক হয়। এই গ্রুপটাকে আগে করে ফেলো, আর এই গ্রুপটাকে অবশ্যই করো। এই গ্রুপটা খুব সহজ গ্রুপ, পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এই একটাই ফর্মুলা, এটা দিয়ে এই দুটো চ্যাপ্টারের অঙ্ক নেমে যায়, একটাই ফর্মুলা। এই চ্যাপ্টারটা করবার পর, মানে এই সেকশনটা করবার পর, তারপর তোমার ভালো লাগলে সুদ কষা করতে পারো, আর ভালো না যদি লাগে তুমি অংশীদারি কারবার করতে পারো, এটা তোমার চয়েস। এই দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করো, হয় এক চয়েস করো, নয়তো 4 নাম্বার চ্যাপ্টার চয়েস করো, যেটা তোমার ভালো লাগে। এই সেকশনটা করে নাও, এটা একটাই সূত্র, এটা ইজি। এটা করে তারপর উপরের আর নিচের মধ্যে যে কোনো একটা চয়েস করো, দেখবে তোমার যে কোনো একটা করবে। এইটা করবার পর যে কোনো একটা করবে, তুমি উপরেরটাও করতে পারো, নিচেরটাও করতে পারো, তোমার 5 মার্কস ছাড়া যাবে না, এখান থেকে 5 মার্কস তুমি কমন পেয়ে যাবে, এখান থেকে তুমি 5 মার্কস কমন পেয়ে যাবে, আর এখান থেকে তুমি হচ্ছে 8 মার্কস কমন পেয়ে যাবে। এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। এবার আসি হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির মধ্যে আমি বলে দিচ্ছি, প্রথমত একটা চ্যাপ্টার ভেরি ইজি, জাস্ট ডিগ্রিগুলো মনে রাখলে 23.2 ইজিলি নেমে যায়। হ্যাঁ, আচ্ছা, 23.3 আর 24 অধ্যায়, এই দুটো অধ্যায়ের মধ্যে 23.3 থেকে কনফার্ম কোশ্চেন আসবে, 24 অধ্যায় থেকে কনফার্ম কোশ্চেন আসবে। তুমি যদি ত্রিকোণমিতিতে স্ট্রং না হও, তুমি এই অধ্যায়টা ভালো করে করো, আর এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা অধ্যায় ভালো করে করো, যে কোনো একটা অধ্যায় করো। এবার বলবে স্যার 20 অধ্যায় থেকেও তো কোশ্চেন হতে পারে, হতেই পারে, লাখ খারাপ থাকলে কিছু করবার নেই, তোমার সারা বছর প্রিপারেশন নেই বলে আমি দিচ্ছি। 20 অধ্যায় থেকেও কোশ্চেন হতে পারে, কিন্তু কিছু করার নেই। 20 অধ্যায় যদি তুমি বাদ দাও, বাদ দিতে হবে, এখন কিছু করার নেই। 23.1 পুরো ছেড়ে দাও, লাগবেই না তোমার করতে, বেসিক কনসেপ্ট জানা থাকলে 23.1 করতে লাগবে না। 23.2 আর 23.3 এই দুটো অধ্যায়ে যদি করো সবচেয়ে ভালো হয়, তাহলে আর কোনো অসুবিধা নেই। এই 23.2 আর 23.3 যদি করতে পারো তাহলে আর কোনো অসুবিধা নেই। আর যদি চাও 3টে অধ্যায় যদি করে নাও, ত্রিকোণমিতি এমনি সহজ, যদি চা করতে পারো তাহলে করতে পারো। হাইট অ্যান্ড ডিস্টেন্সটা অনেকে পারে না, যদি হাতে টাইম থাকে, তোমার যদি অন্য চ্যাপ্টারগুলো প্রিপারেশন হয়ে গিয়ে থাকে, আমার ভিডিও আছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ওপর 25 নম্বর অধ্যায়ের ওপর, দেখবে 5-এ 5 কনফার্ম পেয়ে যাবে, একদম 5-এ 5 কনফার্ম পেয়ে যাবে। আর যদি দেখার টাইম না থাকে তাহলে 25 অধ্যায় বাদ দাও, 5 নাম্বার বাদ দাও, এখান থেকে কি করবে, এখান থেকে 23.2 কনফার্ম করো, এখান থেকে একটা 3 পেয়ে যাবে। আর এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় করলে 3 পেতেও পারো, আবার নাও পেতে পারো। আমি এখানে 3 মার্কসই তোমাকে ধরলাম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে সম্পাদ্য আর উপপাদ্য, যেটা জ্যামিতির সেকশনের মধ্যে আসে। উপপাদ্যের আমরা কিছু সাজেশন দেবো, একেডি স্যারকে বলেছি সাজেশন বানাতে, আমি টাইম পাচ্ছি না, তো একেডি স্যার তোমাদেরকে সাজেশন দিয়ে দেবে উপপাদ্যের। যে সাজেশনগুলো দেবে উপপাদ্যের, জাস্ট সেই সাজেশনটাকে কমপ্লিট করে চলে যাবে, আশা করা যায় যে উপপাদ্য কমন পেয়ে যাবে। বা স্কুলে তোমাদেরকে যে উপপাদ্যগুলোকে বারবার ওরা হাইলাইটেড করছিল বা বলছিল যে উপপাদ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ আসতে পারে, সেইখান থেকেই উপপাদ্য থেকে পরীক্ষায় প্রশ্ন তোমাদের স্কুলে দেবে। আর সম্পাদ্যর ক্ষেত্রে বলে রাখি, আগের বছর যে সম্পাদ্যগুলো মাধ্যমিকের ফাইনালে পড়ে গেছে, জেনারেলি বেশিরভাগ স্কুলে টেস্টে সেই সম্পাদ্যগুলো দেয় না। আবারও বলছি কথাটা ভালো করে শোনো, আগের বছর মাধ্যমিকে যে সম্পাদ্যগুলো পরীক্ষাতে পড়ে গেছে, সেই সম্পাদ্যগুলো এবারে, মানে সেই টাইপের সম্পাদ্যগুলো হচ্ছে পরীক্ষাতে দেওয়ার চান্স থাকে না স্কুলে। সেই সম্পাদ্যগুলো দেয় যে সম্পাদ্যগুলো আগের বছর আসেনি। এবার তুমি তোমার কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখো কোন সম্পাদ্যগুলো পড়ে গেছে, যেগুলো পড়ে গেছে সেগুলো বাদ দিয়ে যেটা আসেনি সেই রকম সম্পাদ্য করো, ঠিক আছে? তাহলে দেখবে তোমার এখান থেকে 5 উঠে যাবে, এখান থেকে তোমার 5 উঠে যাবে। তাহলে দেখো তোমার কত মার্কসের হিসাব আমি করিয়ে দিচ্ছি, এটা সাজেশন তুমি পেয়ে যাবে, এটারও কিছু সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা একবার চাও কিনা কমেন্টে লিখবে, উপপাদ্য সম্পাদ্য সাজেশন চাও কিনা, যদি চাও তাহলে দেবো, নাহলে দেবো না। 5 আর 5 কত হচ্ছে? 10। আচ্ছা, এখান থেকে কত হচ্ছে? দুটো 3-এর মধ্যে থেকে একটা 3ই ধরলাম, তাহলে 13, ঠিক আছে? 13 হলো। আর এখান থেকে একটা 5 কত হলো? 18। আচ্ছা, এখান থেকে তোমার হচ্ছে 8, কত হচ্ছে? 13 5 18 8 26। আচ্ছা, এখান থেকে কত হচ্ছে? এখান থেকে তোমার একটা 4 পাচ্ছ, 30, ঠিক আছে? 30। আর আগের যে পার্টটা রয়েছে এখান থেকে তুমি 9 পাচ্ছ, তাহলে কত হচ্ছে? 39। তা তোমার মার্কস দাঁড়াচ্ছে কত? 39। কত? অনলি বড় কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে 39 পাচ্ছ। এবার শর্ট কোশ্চেন যখন এর ব্যাপার আসছে, শর্ট কোশ্চেনে কিন্তু 36 মার্কস থাকছে। শর্ট কোশ্চেনে তোমার কিন্তু প্রায় 36 নাম্বার থাকছে। সেই শর্ট কোশ্চেনে যে 36 নাম্বার, সেটা বিভিন্ন রকম উপায় পাওয়া যায়।
সুবীর স্যার একবার একটা কথা বলেছিল, পরীক্ষার হলে কিন্তু নাম্বার উড়ে বেড়ায়, ঠিকভাবে ধরতে হয়। ঠিক আছে, এবার আমি জানি তোমাদের মধ্যে সেই জিনিসগুলো হবে, হল কালেকশন এই ওই সেই হবে, অনেক কিছু হবে, সেখান থেকে হাত বাড়িয়ে অনেক নাম্বার ধরবে তোমরা। তবে সেটা না করলেও হবে, ওইসব জিনিস করার দরকার নেই, ওইসব জিনিস আমি প্রেফার করবো না। বলবে লোকে এসে স্যার আপনি টিচার হয়ে এইসব জিনিস বলছেন, না ওইসব জিনিস করতে যেও না। সিম্পল জিনিস যেটা করো, তোমাদের যেগুলো পড়া হয়েছে জাস্ট সেটুকুই পড়ো, এক্সট্রা কিচ্ছু করতে লাগবে না। বইয়ের অনুশীলনীগুলো করলেই হবে, ওই টাইপের মধ্যেই প্রশ্ন আসবে। মাধ্যমিকের জন্য কি করবো স্যার? টেস্ট পেপার করবো, এই চ্যাপ্টার করবো, রায়ান মার্টিন করবো, পারুল করবো, হাবিজাবি কত বই আছে সেগুলো করবো না, কিচ্ছু করতে লাগবে না। প্রশ্ন বিচিত্রা ভিত্তা টেবিটিএ ফেবিটিএ ডাব্লিউবিটিএ যদি একান্ত খুব হাইফাই নাম্বার না পাওয়ার ইচ্ছা থাকে, জাস্ট যদি পাস করতে চাও, মানে তোমার বইয়ের যেটা অনুশীলনী আছে, আমি লিখে দিচ্ছি এখানে, তোমার বইয়ের যেটা অনুশীলনী আছে, তোমার টেক্সট বইয়ের যেটা অনুশীলনী আছে, শুধুমাত্র অনুশীলনী পড়লেই তুমি তোমার নাম্বার পেতে পারো। শুধুমাত্র অনুশীলনী পড়লেই তুমি মার্কস পেতে পারো। অনুশীলনী করলেই দেখবে পরীক্ষা যা প্রশ্ন আসুক না কেন অনুশীলনী টাইপের মধ্যে আসবে, নাম্বার চেঞ্জ করে দিতে পারে বাট টাইপের মধ্যে থেকেই থাকবে অনুশীলনী করলে। আর ওই যে 36টা নাম্বার থাকছে না, ওই 36-এর মধ্যে তুমি যদি অ্যাটলিস্ট 20ও স্কোর করতে পারো, তাহলে 20টা এর সাথে যুক্ত করে দাও, দেখো কত দাঁড়াচ্ছে। 39 প্লাস হচ্ছে 20, শর্ট কোশ্চেনে 36 থাকে তাই জন্য বললাম, সেই 36-এর মধ্যে যদি তুমি 20 যোগ করে দাও, তাহলে 20 আর এই 39-কে যোগ করলে, এটা 90-তে হবে না, এটা 36 বাদ দিয়ে যেটা হয় তততে হবে। তো 20 আর 39-কে তুমি যদি যোগ করো, তাহলে তোমার দেখতে পাবে প্রায় 59, মানে প্রায় 60-এর কাছাকাছি তোমার কিন্তু নাম্বার এসে যাচ্ছে। 60 খুব খারাপ সিচুয়েশন ধরে চলছি, তাই জন্য আমি মনে করে নিয়েছি যে তোমার হচ্ছে মনে করে নিয়েছি তুমি এখান থেকে একটা 4 কমন পেয়েছো, আমি মনে করে নিয়েছি তুমি এখান থেকে এই জায়গা থেকে হয়তো একটা 5, এখান থেকে ঠিক আছে, এখান থেকে হয়তো একটা 3 পেরেছো, খারাপ সিচুয়েশন ধরে চলেছি, তাতেও কিন্তু তোমার 59 মতন মার্কস হচ্ছে, মানে 60-এর মতো মার্কস হচ্ছে। তুমি যদি টেস্টে অ্যাটলিস্ট 60ও পেতে পারো না, আমার একজন স্যার বলতেন যদি কেউ টেস্টে 60ও অ্যাটলিস্ট পায়, সে ফাইনালে গিয়ে এই যে 2 মাস সময় পাবে, এই কদিনে টেস্ট পেপার প্র্যাকটিস করবে, পুরো বই রিভিশন করবে, যে চ্যাপ্টারগুলো পড়া হয়নি পড়বে, আরো 20 মার্কস তার অটোমেটিক্যালি বেড়ে যায়। টেস্টে যে 60 পায়, সে ফাইনালে গিয়ে 80 পায় ঠিকঠাক ভাবে পরিশ্রম করতে পারলে। এবার অনেকে বলবে স্যার আমি তো টেস্টে পেয়েছিলাম এত, কিন্তু পরে গিয়ে নাম্বার কমে গেছে, তুই শালা পড়িসনি বাড়িতে ঠিক করে, তাই জন্য। কিন্তু নর্মালি টেস্টে যে 60 পায়, তার 80 ক্রস করে যাবে। আর তুমি যদি 70-এর বা 80-র বেশি পাও, তোমার জেনারেলি দেখা যায় যে তুমি আরো বেশি নাম্বার পেয়ে যাবে, তুমি 90-এর ওপর বা 80-র ওপর পেয়ে যাবে। অ্যাটলিস্ট তোমার 60 পাওয়ার মতন একটা ছোট্ট প্ল্যানিং, একটা ছোট্ট স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যানিং তোমার সামনে রেখে দিলাম। এবার তুমি চিন্তা করো এইভাবে তুমি চলবে কিনা। যদি চলো, আমার মনে হয় তোমার স্কোর ভালো হতে বাধ্য। এবার তোমার ওপর, আমাদের পথ দেখানো, আমাদের পাশে থাকা, আমাদের হেল্প করা, যতটুকু করার কথা সোমস ক্লাসরুম বরাবর করবে। তোমার হাতে এখন সময় নেই, তুমি এখন আর নতুন কিছু করতে যেও না, যা করেছো সেটাকে ভালো করে করো। 4-5টা কথা বলবো, যা করেছো সেটাকে ভালো করে করো। আর যদি মনে হয় কোনো চ্যাপ্টার ইজি পেরে যাবে প্র্যাকটিস করলে, তাহলে সেই চ্যাপ্টারটা করো। 2 নাম্বার কথা বললাম। 3 নাম্বার কথা বললাম, যে চ্যাপ্টারগুলো বাদ দিয়ে যে চ্যাপ্টারগুলো করতে বললাম সেই চ্যাপ্টারগুলোই করো, দেখবে তোমার মার্কস এসে যাবে। 4 নাম্বার আমি কথা বলবো তোমাদের কাছে, এক্সট্রা কোনো বই করতে লাগবে না, জাস্ট টেক্সট বইয়ের অনুশীলনী প্র্যাকটিস করো। 5 নাম্বার কথা বলবো, নিজের ওপর প্রচন্ড বিশ্বাস রাখো। কারণ তুমি যদি হার মানো না, তোমাকে কথা বলার মতন, আমি যেরকম ভিডিও শুরুতে বললাম, কথা বলার মতন 1000টা লোক দাঁড়িয়ে আছে। তুমি যদি হার মানো, তুমি শুধু হার মেনো না, তুমি শুধু লড়াই ছেড়ে যেও না, আমি সবসময় তোমাদের পাশে আছি। ভালো থেকো। সোমস ক্লাসরুম আগেও তোমাদের সঙ্গে ছিল, এখনো সঙ্গে আছে, আগামী দিনেও তোমাদের সঙ্গে থাকবে। শুধু তোমরা ছেড়ে যেও না, শুধু তোমরা ছেড়ে যেও না। কথায় বলে নিজেদের ফ্যামিলি, নিজেদের মা বাবা, নিজেদের পরিবারের মধ্যেই তো মন কষাকষি হয়, রাগ হয়, ঝামেলা হয়, তারপরেও তো তারা একসাথে থাকে, একসাথে বুকে আশা নিয়ে বেঁচে থাকে, একসাথে লড়াই করে, একসাথে এগিয়ে যায়। সোমস ক্লাসরুমও ঠিক অনেকটা একটা পরিবারের মতো,
কখনো কখনো আমি হয়তো তোমাদেরকে বকে দিই, কখনো কখনো আমি হয়তো খারাপ কিছু কথা বলে ফেলি, কখনো কখনো আমি হয়তো এমন কিছু করে ফেলি যেটা হয়তো তোমাদের খারাপ লাগে। আবার চিন্তা করে দেখো তো, যখন তোমার পাশে কেউ থাকে না, তোমার বাবা মা যেরকম তোমার পাশে থাকে, সোমস ক্লাসরুমও ঠিক পরিবারের ছাতার মতো, ঠিক একটা বট গাছের মতো তোমাদের মাথার ওপর সব সময় সোমস ক্লাসরুম থাকে। সব সময় চেষ্টা করে যাতে তোমরা পারো, যাতে তোমরা এগো, যাতে তোমরা সোমস ক্লাসরুমের পথপ্রদর্শক হও। সোমস ক্লাসরুম শুধু তোমাদের জন্যই আছে। আজকে সোমস ক্লাসরুমে যা হয়েছে, যা পেরেছি, যা করেছি, এটা কাদের জন্য? এটা তোমাদের জন্য। এটা তোমাদের ভালোবাসার ফল, এটা তোমাদের লড়াইয়ের ফল। তোমরা না থাকলে আজকে এই জায়গায় আমি থাকতাম না। আমি আজকে বট গাছের মতন তোমাদের মাথার উপর সবসময় দাঁড়িয়ে আছি, এখনো আছি, আগামী দিনেও থাকবো একটা বট গাছ হয়ে। যেদিনকে এই বট গাছটা থাকবে না, সেদিনকে হয়তো তোমার মাথার উপর অনেক ঝড় বৃষ্টি পড়বে, সেদিনকে হয়তো অনেক অত্যাচার তোমার উপর হবে না। তখন হয়তো তোমাদের মাথার উপর অনেক ঝড়, অনেক বৃষ্টি, অনেক খারাপ কিছু তোমাদের ওপর আঘাত আনতে পারবে। কিন্তু যতদিন পর্যন্ত এই বট গাছটা এখানে দাঁড়িয়ে আছে না, তোমাদেরকে আঁকড়ে ধরে থাকবো, তোমাদেরকে লড়াই করার সাহায্য যোগাবো, তোমাদেরকে আবারও হাতে হাত ধরে ওই মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবো সেই জায়গায় যেখানে স্বপ্ন অনেকে দেখে। আঁকড়ে ধরে থাকবো তোমাদেরকে। যখন বৃষ্টি হয়, বট গাছের মধ্যে বা কোনো বড় গাছের মধ্যে অনেক পাখিরা আশ্রয় নেয়। যখন ঝড় হয়, যখন বজ্রবিদ্যুৎ হয়, প্রাকৃতিক দুর্যোগ ঘটে, অনেক পাখিরা আশ্রয় নেয়। প্রত্যেককে রক্ষা করে সেই গাছ। এখন হয়তো তোমাদের কোনো এমন সিচুয়েশন, যে সিচুয়েশনে তোমরা যাচ্ছ, হয়তো তোমাদের পরিস্থিতি সেরকম। এই সিচুয়েশনে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ওই বট গাছের মতো নিয়ে আঁকড়ে ধরে থাকবো, জড়িয়ে ধরবো তোমাদেরকে, আটকে রেখে দেবো আমার মধ্যে। কোনো প্রাকৃতিক দুর্যোগ, কোনো খারাপ কিছু তোমাদের ওপর কোনো কিছু ফেলতে পারবে না, কোনো প্রভাব ফেলতে পারবে না। যতবার তুমি হার মেনে যাবে, যতবার লড়াই করা তুমি ছেড়ে দেবে, আপনাকে ধরে টেনে তুলবো আর লড়াই করার সাহস যোগাবো।